আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য উপাত্ত এই অধ্যায়ের অনুশীলনী অংশের 20 নং, যেটি একটি সৃজনশীল আকারে দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে, এখানে একটা সারণী দেওয়া আছে আগে। এই যে সারণীটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নিয়ে। এইখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 20 থেকে 29, 30 থেকে 39, 39 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি, এখানে 10 ব্যবধানে সারণীটি দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি 10 এখানে দেওয়া আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ক। ছোট্ট একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, 7, 5, 4, 9, 3, 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে আমরা যা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা নিয়ে এখানে যেই উপাত্তগুলি এখানে দেওয়া আছে, এটার মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এখানে তো নিশ্চয়ই তোমরা মধ্যক নির্ণয়ের সূত্র অলরেডি মাথায় আছে তোমাদের। যখন জোড় হয় তখন কোন সূত্র, এবং বিজোড় হয় কোন সূত্র। অর্থাৎ মোট গণসংখ্যা এখানে কয়টা? 6টা। তার মানে 6 হচ্ছে মোট গণসংখ্যা, তার মানে 6 হচ্ছে একটা জোড় সংখ্যা। এই ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটা হবে এটা এখানে বসাতে হবে। এর আগে কি করতে হবে? এই সংখ্যাগুলিকে অবশ্যই ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে কয়ের জন্য আমরা লিখব সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ছোট থেকে বড়। তাহলে এটা কি আসবে? এটা আসবে এরকম 3, 4, 5, 7, 8, 9 এরকম আসবে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 6টা আছে। তাহলে 6 হচ্ছে মোট গণসংখ্যা n এর মান, যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র হবে এটা, n/2 তম পদ যোগ n/2 যোগ 1, অর্থাৎ এইটা ব্র্যাকেটে তম পদ। তার মানে এখানে একটা তম পদ আসবে, এখানে একটা তম পদ আসবে, এই মাঝখানে যোগ। এই দুটাকে যোগ করার পরে যে ফলটা 2 দিয়ে ভাগ করলে যে ফলটা আসবে, এটাই হবে মধ্যক। তাহলে আমরা এখানে এই সূত্রটা লেখার পরে এই n এর জায়গায় কত বসাবো? n এর জায়গায় আমরা অবশ্যই 6 বসাবো। তাহলে 6 বসানোর পরে এই যে এইখানে n এর জায়গায় এবং এইখানে n এর জায়গায় 6 বসাবো। তাহলে এখানে কি আসে? 2 দিয়ে 6 এর ভাগ দিলে 3, মানে 3তম পদ। আর এখানে আসে 2 দিয়ে 6 এর ভাগ করলে 3 আসে এবং যোগ 1, অর্থাৎ এখানে ফলটা আসবে 4, মানে 4তম পদ। এখন 3তম পদ এবং 4তম পদ আমরা ওই যে ঊর্ধ্বক্রমে যেখানে সাজিয়েছি ওইটাতে আমরা গুণে দেখব। তাহলে 3তম কোথায় যায়? 1, 2, 3, অর্থাৎ 5। যে 5 যে সংখ্যাটি, এটা হচ্ছে 3তম পদ, এটা লিখব। তারপরে 4তম পদ, এই 4তম পদ 1, 2, 3, 4 মানে 7। এই 7 হচ্ছে 4তম পদ, এটা এখানে এই জায়গায় আমরা 7 লিখব। এখন এই দুটাকে যোগ করলে কত আসে? 5 এবং 7 যোগ করলে 12 আসে। এই 12 2 দিয়ে ভাগ করলে ফলটা আসে 6, এই যে 6। তাহলে এইটাই হবে কয়ের উত্তর। খতে যে প্রশ্নটি, সেটি হচ্ছে গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয়ের সারণীটি এই ক্ষেত্রে, এই যে অঙ্কটা, যে ছকটা দেওয়া আছে, এই ক্ষেত্রে গড় নির্ণয়ের সারণীটা হবে এরকম। কী নিয়ে হবে? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, কিন্তু শ্রেণীব্যাপ্তি। তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে যখন ছকে দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি, সেক্ষেত্রে আমাদেরকে ওই পরিসর, শ্রেণী সংখ্যা এগুলি বের করার দরকার নেই, কারণ অলরেডি দেওয়া আছে ছক। এই পার্থক্যটা মাথায় থাকতে হবে। যখন এই শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, তার মানে শুধু এই ছকটা তৈরি করতে হবে। ছকটা কী নিয়ে হবে? প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপরে শ্রেণী মধ্যমান xi, তারপরে গণসংখ্যা fi, এরপর হচ্ছে fi xi। শ্রেণীব্যাপ্তিগুলি আমরা বসাবো, এরপরে প্রত্যেকটার শ্রেণী মধ্যমান বের করবো, অর্থাৎ xi। এই নিম্নসীমা এবং উচ্চসীমা এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান চলে আসবে, xi এর মান চলে আসবে, আর গণসংখ্যা যা আছে তা। আর এই ঘরে fi xi, এটার মানটা কত আসবে? এই মানটা আর এই মানটা গুণ করলে যা আসে তা এখানে বসবে। এইভাবে প্রত্যেকটার এই ঘরে এইটা এবং এটা গুণ করার পরে, মানে এইভাবে প্রত্যেকটা বের করার পরে যা fx এর ঘরে যা আসবে, এটাকে সামেশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। এইখান থেকে এই পর্যন্ত যোগফলটা নামাতে হবে। তাহলে এই পর্যন্ত যোগফলটা আসে, এই যে সামেশন fi xi সমান কত আসলো? এই টোটালটা আসবে 2423। এই 2423 যখন সামেশন fi xi আসবে, তখন গড় নির্ণয়ের সূত্রটা লিখে এইখানে লিখব। এই যে গড়ের সূত্রটা কি? সামেশন fi xi/n।
তাহলে সামেশন FI এক্স এর মানটা হচ্ছে এই যে 2423, আর এন এর মান এই যে মোট এন, এই যে মোট এনটা কত 54, তাহলে 54 এই এনের জায়গায় বসবে। এখন 54 দিয়ে এটাকে যদি ভাগ দাও তাহলে ফল আসবে এইটা 44.87, আরও কিছু দশমিক করে থাকবে, ওই দুইটা পর্যন্ত লিখে প্রায় লিখে দেবে, এটাই হবে এই গড়ের উত্তরটা। গ নম্বর প্রশ্নটি হচ্ছে উপাত্তগুলোর আয়তলক্ষ্য আঁকো। তাহলে এই প্রশ্নের জন্য কি করতে হবে, যে ছকটা দেওয়া আছে ওইখান থেকে একটা আলাদা ছক তৈরি করতে হবে। শুধু আয়তলেখ অঙ্কনের জন্য যে ছকটা ব্যবহার করা হয় সেই ছকটা হচ্ছে 3টা অপশন নিয়ে হবে, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। তাহলে ওই ছক থেকে আমরা শ্রেণীব্যাপ্তি যা আছে তা লিখব, আর এইখানে নতুন যে জিনিসটা এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য এটা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এটা খুবই সহজ, প্রত্যেকটার যে প্রথম যেটা থাকবে শ্রেণীব্যাপ্তির, এইটা প্রথমটা থেকে অর্ধেক, একের অর্ধেক অর্থাৎ 0.5, একের অর্ধেক কত 0.5, তাহলে 0.5 এটা থেকে কমবে, আর দ্বিতীয়টা থেকে 0.5 বাড়বে। তাহলে যদি এটা থেকে 0.5 কমে কত হবে 19.5 হবে, এই যে 19.5, আর এটা হবে 29.5, এটার সাথে 0.5 বাড়বে। এইভাবে প্রত্যেকটার, এই যে এটা হচ্ছে 30, তার মানে 29.5, এটা হচ্ছে 39.5, আর গণসংখ্যা যা আছে তাই বসবে। এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রত্যেকটা বের করতে হবে। যেমন এখানে 40, এটা কত হবে 39.5, এটা হবে 49.5, এটা হবে 49.5, এটা হবে 59.5, আর এটা হবে 59.5, আর এটা হবে 69.5। এইভাবে এই ছকটা তৈরি করে নিতে হবে আয়তলেখর জন্য। যখনই প্রশ্ন করা হবে আয়তলেখ অঙ্কন করো, তখন এই ছকটা এই ধরনের ছকটাই লাগবে। আয়তলেখ অঙ্কনের জন্য এই যে সারণীটি আছে, যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়ে যে সারণীটি, এটা তৈরি করার পরে গ্রাফ পেপারে বসাতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য যে গ্রাফ পেপারটা আছে এটাকে এক্স এবং ওয়াই নির্ধারণ করতে হবে। কোন দিক থেকে, নিচের দিক থেকে, এই যে ছোট্ট এখান থেকে এই যে 5টা ঘর অথবা 10টা ঘর বাদ দিয়ে উপরে থেকে শুরু করবে এক্স এবং ওয়াই, এদিকে 10টা ঘর বাদ দিয়ে এখানে গ্রাফের মধ্যে লক্ষ্য করলে দেখবা এখানে যেই ছোট্ট ঘরগুলি আছে প্রত্যেকটা বর্গ, তাহলে এই যে এখান থেকে 1 2 3 4 5, তার মানে 5টা ছোট বর্গ নিয়ে এই যে বড় এই যে একটা হয়, এই যে এদিকে 5টা এদিকে 5টা, এরকম এই নিচে থেকে এই যে 5টা পর্যন্ত অথবা 10টা পর্যন্ত বাদ দিয়ে এদিকেও এবং এদিকেও আমরা কি করব, এক্স এবং ওয়াই নির্ধারণ করব। তাহলে কি করব, এইখান থেকে আমি এই গ্রাফে 2টা এরকম, তো অর্থাৎ মোট 10টা ছোটো করে বাদ দিয়ে আমরা এইখানে এক্সটা নির্ধারণ করেছি। তাহলে এইখানে যদি এক্স নাম দেই তাহলে এই পাশে হবে কি এক্স প্রাইম, আর ওয়াইটা হবে এরকম, এইটা হবে ওয়াই আর নিচে হবে ওয়াই প্রাইম। আর যেখানে এক্স এবং ওয়াই অক্ষ মিলিত হয়েছে অর্থাৎ ছেদ করেছে সেখানে কি ও বিন্দু, অর্থাৎ মূল বিন্দু হচ্ছে ও। এইভাবে আগে এক্স এবং ওয়াই নির্ধারণ করার পরে কি করব, আমরা যেখানে এক্স অক্ষটা আছে এটার মধ্যে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলি হবে এই যে ছকে ছিল এটা। আরেকটা বিষয় হচ্ছে মূল বিন্দু থেকে এই যে জিরো, এই বিন্দুটা থেকে প্রথম যে 5টা ঘর এইখানে আমরা ভাঙা চিহ্ন দিয়ে বোঝাবো এবং এইখান থেকে আমরা শুরু করব। এর অর্থ হচ্ছে যেহেতু এই অঙ্কের জন্য প্রথম যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটা কত 19.5, তার মানে 0 থেকে 19.5 পর্যন্ত কিন্তু এই অঙ্কে নাই। তার মানে এটা আমার বোঝাতে হবে যে গ্রাফের মধ্যে যে 0 থেকে 19.5 পর্যন্ত নেই, এখানে এই ভাঙা চিহ্ন দিয়ে এটা বোঝানো হবে, এবং যে 19.5-এর আগ পর্যন্ত আরও ঘর বিদ্যমান আছে এটা বোঝানোর জন্য এইভাবে ভাঙা চিহ্ন দিতে হবে। এরপরে প্রথম এই যেটা এইখানে বসবে 19.5, তারপরে আর 5টা পরে এখানে বসবে 29.5, এরপরে হচ্ছে
39.5, এরপরে 49.5, এরপরে 59.5, আর শেষে আছে 69.5। যেখানে শ্রেণী সীমাটা শেষ হয়েছে অবশ্যই সেটা বসাতে হবে 69.5। আর এইদিকে হচ্ছে গণসংখ্যা বসবে। তাহলে আমরা এইদিকে যেমন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখেছি, এদিকে লিখব কি গণসংখ্যা। আর গণসংখ্যাগুলি গ্রাফের হিসাবে কি হয়, এই যে এই লাইনটা হচ্ছে 5টা ঘর এখান থেকে এই পর্যন্ত, এরপরে 10, 15, 20, 25, 30 আমাদের গণসংখ্যা যা আছে এখানে এই উপরের দিকে আমরা বসাবো। তাহলে প্রথম যেই 19.5 যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটার গণসংখ্যা কত আছে, অর্থাৎ 19.5 থেকে 29.5, এই যে 19.5 থেকে 29.5 এই পর্যন্ত গণসংখ্যা কত আছে, 10 আছে। তাহলে 10টা আমরা বসাবো এই 19.5 এর উপরে গুণে 10 যে ছোটো ঘর আছে 10-এ গিয়ে আমরা একটা ফোঁটা দিব। এরপরে আমরা এটাকে এই পেন্সিল দিয়ে এইভাবে আমরা মার্ক করে দেব। এই হলো কি এইখান থেকে এই পর্যন্ত কি 19.5 থেকে 29.5-এর গণসংখ্যা। এইভাবে প্রত্যেকটার। এরপরে কি আছে 29.5 থেকে 39.5, অর্থাৎ এই যে দ্বিতীয় যে শ্রেণী সীমাটা 29.5 থেকে 39.5 গণসংখ্যা কত, 6। তার মানে আমরা বসাবো 29.5-এর বরাবর উপরে 6 ঘর ঘুরে যাব এবং এটাকে 39.5 পর্যন্ত আমরা মিলিয়ে এখানে মার্ক করে দেব। সেম এরপরে আছে 39.5। তাহলে 39.5 এটার উপরে কত আছে, 18 আছে। এই যে দেখো 18 গণসংখ্যা, অর্থাৎ 39.5 থেকে 49.5 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 18। তাহলে 39.5 থেকে এটা আমরা গুণে এই যে 18 নম্বরে আসবো। এরপরে এটা আমরা পেন্সিল দিয়ে মার্ক করব এই পর্যন্ত। এরপরে হচ্ছে 49.5 থেকে 59, তাহলে এইখানে আসবো আমরা 49.5। এখানে গণসংখ্যা কত, এইখান থেকে এই পর্যন্ত 12। তাহলে এইখান থেকে প্রথমটা থেকে আমরা গুণে 12 নম্বরে যাব। তারপরে এই যে যতটুকু এটার শ্রেণী আছে এই পর্যন্ত আমরা পেন্সিল দিয়ে মার্ক করে দেব। আর শেষে যেটা আছে 59.5, তাহলে 59.5 এটার বরাবর যে শ্রেণীটা আছে এটা হচ্ছে 59.5 থেকে দেখো শেষ, যেখানে শেষ হয়েছে 69.5, এই যে 69.5 এখানে গণসংখ্যা আমরা বসাবো 59.5-এর বরাবর উপরে 8। তাহলে 8টা ঘুরে এখানে যাব এবং এখান থেকে এই পর্যন্ত এসে আমরা মিলিয়ে দেব পেন্সিল দিয়ে। এই হলো গ্রাফ বসানোর নিয়ম। তুমি যখন এইভাবে বসানো শেষ তখন শেষে এসে পেন্সিল দিয়ে এইভাবে এই যে মোটামুটি একটু ভরাট করে দিবে যাতে দেখতে ভালো লাগে। এরপরে এই যে কাজটা তুমি গ্রাফে বসাইলা, এইটার একটা বর্ণনা দিতে হবে। বর্ণনাটা হবে তুমি যা গ্রাফে যেই নিয়মে তুমি একটার পরে একটা বসাইছো ঠিক এই কথাগুলি তোমার বর্ণনায় লিখে দিতে হবে। আর বর্ণনাটা লিখতে হবে যেখানে তুমি অবিচ্ছিন্ন যে শ্রেণীসীমা যে ছকটা তৈরি করছো এইটার নিচে লিখতে হবে। প্রথমেই যেই কাজটা করেছো এক্স এবং ওয়াই নির্ধারণ করেছো, তাহলে এই কথাটা লিখবা যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর 1 বর্গ সমান 2 একক। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এখান থেকে এইখানে পার্থক্য কিন্তু 10, এই যে 19.5 থেকে 29.5। কিন্তু গ্রাফে তুমি যখন এটা বসাইছো গ্রাফে কয়টা ঘর চলে গেছে, গ্রাফে ঘর গেছে 5টা, কিন্তু তোমার পার্থক্য ছিল 10। এই কথাটা বর্ণনায় লিখে দিতে হবে যে 1 বর্গ সমান 2 একক ধরেছি, মানে একটা ঘরে যে এইখান থেকে এই পর্যন্ত একটা ঘরে আমরা 2টা ধরেছি। এই কারণে কি হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত 10 হয়েছে। এটা একটু খেয়াল দিলে মাথায় থাকবে। যখন তুমি এরকম হবে যে তুমি পার্থক্যটা 10, এই ক্ষেত্রে তুমি এই যেহেতু গ্রাফে এইখান থেকে এই পর্যন্ত 5টা ঘর, তাহলে প্রত্যেক ঘরটাকে 2টা ধরতে হবে আমার, তাইলেই এই পার্থক্যটা গ্রাফের সাথে মিলে। তাহলে এই কথাটা লিখতে হবে যে ছক কাগজে এক অক্ষ বরাবর 1 বর্গ সমান 2 একক ধরে, তাহলে প্রত্যেকটা ছোট ঘরে আমরা 2টা ধরছি। এই অঙ্কের ক্ষেত্রে ধরে কি করছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তার মানে এইটা ধরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাইছি এক অক্ষ বরাবর। এবং ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর কি করেছি, 1 বর্গ সমান ওয়াই অক্ষে কিন্তু আমরা এক গ্রাফের একটা ঘরকে একটা ধরেই হিসাব করেছি। যেমন এই যে প্রথম যেই সীমাটা ছিল এখানে এই কত ছিল, 10 ছিল।
তাহলে 10 আমরা কি করেছি যে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই যে 10 একটা করেই গুণে ধরেছি। তাহলে এই কথাটা লিখবো আমরা ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলক্ষ আঁকি। এই কথাটা লেখার পরে যে শেষ কথাটা লিখতে হবে, মূল বিন্দু থেকে আমরা শুরুটা কোন জায়গা থেকে শুরু করেছি এটা লিখে দিতে হবে। তাহলে লিখব মূল বিন্দু থেকে 19.5, এই অঙ্কে আমরা শুরুটা করেছি কত থেকে? 19.5 থেকে শুরু করেছি। তাহলে এর আগে অবশ্যই ঘর বিদ্যমান, এটা বোঝাতে হবে। তাহলে যেহেতু 19.5 এখান থেকে এই অঙ্কে শুরু হয়েছে, তাহলে আগের যে 0 থেকে যা বাকি, এটা কত বাকি এটা লিখতে হবে। মূল বিন্দু থেকে 19.5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে, এই যে ভাঙা চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এই কথাটা লিখে দিতে হবে।